Assalamu alaikum, my dear little learners of class 5, honorable guardians and viewers. Welcome you all to my English class organized by Matripet Government Girls High School, Chandpur. Let me introduce myself first to the new viewers. I am Chand Sultana, working as an assistant teacher in English at Matripet Government Girls High School, Chandpur. My dear students, I hope you are doing well obeying every advice of your parents. Remember, your parents are the greatest well wishers of you on the earth. So, you should never hurt them. Rather, you should love them as they love you. Inshallah, Almighty Allah will save us from every danger. Let's begin our today's lesson. At first, I want to play a word game with you. What can you see on the screen? ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? কতগুলো লেটার্স, তাই না? এবং এখানে কিছু লেটার্স রয়েছে বোল্ড করা। বোল্ড করা লেটার্সগুলো মধ্যে রয়েছে 5টি ডাব্লিউ এবং একটি এইচ। এখন তোমাদের কাজ হলো এই লেটারগুলো দিয়ে মোট 9টি শব্দ তৈরি করা, যেগুলো আমরা প্রশ্নবোধক বাক্য তৈরিতে ব্যবহার করে থাকি। কি পারবে না? অবশ্যই পারবে। আমি একটি তোমাদের জন্য করে দিচ্ছি। দেখো, প্রথম বোল্ড করা লেটারটি কি? ডাব্লিউ। ডাব্লিউর পরে সামনের দিকে যদি তাকাও তাহলে দেখবে রয়েছে এইচ, এ, টি। এই 4টি লেটার মিলে কি কোনো শব্দ হয়? হ্যাঁ, আমি আশা করি তোমরা বুঝেছ। হোয়াট। হোয়াট অর্থ কি? এখানে এরকম মোট 9টি শব্দ রয়েছে, যে শব্দগুলো দিয়ে আমরা প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করে থাকি। কি শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝেছ আজকের পাঠের বিষয় আমরা কি পড়তে যাচ্ছি? আমরা আজকে পড়তে যাচ্ছি WH কোশ্চেন সেন্টেন্স মেকিং। এই প্রশ্নের আইটেমটি পরীক্ষায় তোমরা 9 নম্বরে পেয়ে থাকো। 9 নং প্রশ্নে 5টি অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া থাকে এবং সেই সেন্টেন্সের মধ্যে একটি শব্দ অথবা ফ্রেজ, শব্দগুচ্ছ অথবা একটি ক্লজ, খণ্ডবাক্য এর নিচে দাগ দেয়া থাকে। এই শব্দ বা ফ্রেজ বা ক্লজের উপর ভিত্তি করে তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করবে। আমরা প্রথমেই অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে গঠন করা হয় সেটা একটু জেনে নেই। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে আমি প্রথম একটি গঠন প্রণালী বা স্ট্রাকচার লিখেছি, যেটাতে প্রথম রয়েছে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর এক্সটেনশন। এক্সটেনশন তো তোমরা জানো, তাই না? এক্সটেনশন হলো ভার্বের পরে আমাদের অতিরিক্ত অংশটুকু, যেটা সেন্টেন্সে দেয়া থাকে। এবার স্ট্রাকচারের নিচে আমরা সেন্টেন্সটার দিকে তাকাই। লায়লা অ্যান্ড বিথি আর ফ্রেন্ডস। এখানে দেখো, বাক্যটি আলোচিত হয়েছে লায়লা এবং বিথিকে নিয়ে। তার মানে হচ্ছে এ বাক্যের সাবজেক্ট লায়লা এবং বিথি। তাই বাক্যের প্রথম আমরা লায়লা অ্যান্ড বিথি লিখেছি। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন অনুযায়ী ভার্ব হিসেবে আমরা লিখেছি আর, এবং তারপর ফ্রেন্ডস। আমাদের পরিপূর্ণ সেন্টেন্সটি হলো লায়লা অ্যান্ড বিথি আর ফ্রেন্ডস। সব শেষে আমরা একটা ফুল স্টপ দিয়েছি।
তাহলে আমাদেরকে মনে রাখতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট থাকবে, অবশ্যই সাবজেক্ট থাকবে, তারপর থাকবে ভার্ব, এরপর অতিরিক্ত অংশ। আর যে বিষয়টি অত্যন্ত যত্ন সহকারে তোমাদেরকে মনে রাখতে হবে সেটি হলো ফুল স্টপ। গুরুত্বপূর্ণ দুটা শর্তের মধ্যে প্রথম হচ্ছে সাবজেক্ট এবং শেষ হচ্ছে ফুল স্টপ। চলো তাহলে এবার আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটি একটু ভালো করে বুঝে নেই। ইন্টারোগেটিভ সেন্টেন্সটি বুঝাতে গিয়ে আমি দুভাগে দুটো স্ট্রাকচার উদাহরণ সহ লিখেছি। প্রথম স্ট্রাকচারটি শুরু হয়েছে অক্সিলারি দিয়ে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব। যেখানে অ্যাসার্টিভে আমার প্রথম ছিল সাবজেক্ট, তারপর ভার্ব, বাক্যের প্রথম কর্তা। কিন্তু ইন্টারোগেটিভে কর্তা বাক্যের প্রথম থাকছে না, কর্তা চলে যাচ্ছে অক্সিলারির পরে। উদাহরণ, আর লায়লা অ্যান্ড বিথি ফ্রেন্ডস। লায়লা এবং বিথি কি বন্ধু? তুমি উত্তরে কি বলবে? ইয়েস অর নো। অর্থাৎ বাক্যের প্রথম অক্সিলারি দিয়ে প্রশ্ন করলে তোমাদের কাছ থেকে ইয়েস অর নো উত্তর আশা করা হচ্ছে। এজন্য এ ধরনের প্রশ্নবোধক বাক্যকে বলা হয় ইয়েস নো কোশ্চেন সেন্টেন্স। এবার দ্বিতীয় উদাহরণ এবং স্ট্রাকচারটি দেখি। এখানে প্রথম আমি লিখেছি ডাব্লিউএস। ডাব্লিউএস বুঝতে পেরেছ? হ্যাঁ, আমরা গেম বক্সে যেই শব্দগুলো বের করতে চেষ্টা করেছিলাম সেই শব্দগুলোই, যেগুলো আমরা প্রশ্ন করার জন্য ব্যবহার করি। সাধারণত এগুলো প্রোনাউন এবং কখনো কখনো অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ প্রোনাউন অথবা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ডাব্লিউএস প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট। দেখো এবারও কিন্তু অ্যাসার্টিভের সাথে পার্থক্য পরিলক্ষিত হচ্ছে। অ্যাসার্টিভে প্রথম সাবজেক্ট, তারপর ভার্ব, কিন্তু এখানে সাবজেক্টের আগে অক্সিলারি এসেছে, তারপর ভার্ব এসেছে। আর এই ক্ষেত্রে তুমি উত্তর করার সময় ইয়েস অথবা নো উত্তর করলে হচ্ছে না। আমি তোমাকে প্রশ্ন যদি করি, হু আর ফ্রেন্ডস, তুমি যদি আমাকে বলো ইয়েস অর নো, উত্তরটি কি হচ্ছে? হচ্ছে না। আমি তোমাকে বলছি কারা বন্ধু, তুমি আমাকে বলবে লায়লা এবং বিথি হলো বন্ধু। তাহলে ইন্টারোগেটিভের দুটি স্ট্রাকচারের মধ্যে আমরা পার্থক্যটা একটু বের করে নিচ্ছি। প্রথমটিতে অক্সিলারি দিয়ে শুরু হবে, উত্তর হবে ইয়েস অর নো দিয়ে। এজন্য এ ধরনের প্রশ্নকে বলা হয় ইয়েস নো কোশ্চেন সেন্টেন্স। আর অন্যদিকে দ্বিতীয় স্ট্রাকচারটি ডাব্লিউএস দিয়ে শুরু হচ্ছে এবং উত্তর আমি ইয়েস নো দিয়ে করলে হচ্ছে না, সেজন্য এই ধরনের সেন্টেন্সকে বলা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন সেন্টেন্স। হ্যাঁ বন্ধুরা, তোমরা এতক্ষণে বুঝে ফেলেছ যে দুই ধরনের প্রশ্নের মধ্যে আমরা ডাব্লিউএস কোশ্চেন সেন্টেন্স গঠন এখন করতে যাচ্ছি। আর কেন এগুলোকে ডাব্লিউএস কোশ্চেন সেন্টেন্স বলে? কারণ এই ধরনের প্রশ্ন বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা প্রথমেই অক্সিলারি দিয়ে করলে হবে না, আমাদেরকে ডাব্লিউএস যুক্ত কোনো একটি ইন্টারোগেটিভ প্রোনাউন অথবা বিশেষণ দিয়ে প্রশ্ন শুরু করতে হবে। এবার আমরা ডাব্লিউএস ওয়ার্ড যুক্ত সেন্টেন্স গঠন করতে যা যা প্রয়োজন সেগুলো একটু শিখে নিচ্ছি। প্রথমে আমাদের প্রয়োজন হবে ডাব্লিউএস ওয়ার্ড, তারপর অক্সিলারি, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব। তোমরা এতক্ষণে নিশ্চয়ই আমার দেয়া গেমসটি নিয়ে একটু মাথা খাটিয়েছ বা কেউ কেউ হয়তো করে ফেলেছ। তোমরা দেখো ওখানে যেই 9টি শব্দের কথা আমি বলেছিলাম সেগুলো এখানে আছে। যদি কেউ শেষ করতে না পারো তাহলে একটু মিলিয়ে নিও।
প্রথম শব্দটি হচ্ছে হু, যার বাংলা অর্থ হচ্ছে কে, কে কে বা কারা। দ্বিতীয় ওয়ার্ডটি হুম, যার বাংলা অর্থ কাকে, কাদেরকে। তৃতীয়টি হলো হুজ, কার, কাদের। হোয়াট, কি, কি কি। হুইচ, কোনটি, কোন কোনটি অথবা কোনগুলো। হোয়েন, কখন। হোয়ার, কোথায়। হোয়াই, কেন, কি কারণে বা কি জন্যে। হাউ, কিভাবে, কেমনভাবে, কেমন, কত ইত্যাদি। প্রত্যেকটি শব্দই ডাব্লিউ এবং এইচ দিয়ে শুরু হয়েছে, শুধুমাত্র হাউ শব্দটিতে এইচ দিয়ে শুরু হয়েছে, কিন্তু ডাব্লিউ লেটারটি কিন্তু বাক্যের প্রথমে, বাক্যের শেষে রয়েছে। এবার আসো অক্সিলারি ভার্বস। সবগুলো অক্সিলারি এখানে দেয়া হয়নি, শুধুমাত্র তোমাদের প্রশ্ন করতে গেলে যে যে অক্সিলারিগুলো প্রয়োজন হবে আমি সেগুলোই এখানে দিলাম। ডু, ডাজ, ডিড। এম, ইট, আর। ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাড, হ্যাড, শ্যাল, উইল, ক্যান, মে, শুড, উড, কুড। এবার সাবজেক্ট। সাবজেক্ট সাধারণত নাউন যা থাকে তাই আমরা ব্যবহার করে থাকি। অ্যাসার্টিভ সেন্টেন্সের নাউনগুলোই আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করে থাকি। কিন্তু যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে তুমি আই, উই, ফার্স্ট পারসন, আই, উই এই দুটির কোনোটি পাও, তাহলে তুমি প্রশ্নে ইউ লিখতে হবে। মি অথবা আস পেলেও তুমি ইউ লিখবে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে তুমি মাই অথবা আওয়ার পাও, তাহলে ইন্টারোগেটিভে তুমি লিখবে ইয়োর। আর যদি মাইন অথবা আওয়ার্স দেয়া থাকে, তাহলে তুমি ইয়োর্স দিয়ে প্রশ্ন করতে হবে। প্রথমেই আমরা হু দিয়ে কিভাবে বাক্য গঠন করতে হয় সেগুলো শিখে নিচ্ছি। হুর বাংলা অর্থ কে, কে কে বা কারা। সাধারণত বাক্যের প্রথম যখন ব্যক্তিবাচক সাবজেক্ট থাকে। ব্যক্তিবাচক সাবজেক্ট হলো সেই ব্যক্তি যা বাক্যে কর্তার কাজ সম্পন্ন করে এবং সাবজেক্ট বাক্যের প্রথমেই থাকে। সীমা ইজ অ্যাট হোম। সীমা এখানে সাবজেক্ট বা কর্তা। এই ক্ষেত্রে আমরা সীমাকে উঠিয়ে দিব। সীমার স্থলে আমরা হু বসাবো। বসিয়ে বাক্যের বাকি অংশটা যা আছে ঠিক সেভাবেই বসাবো। অর্থাৎ হু দিয়ে বাক্য গঠন করা খুবই সোজা। আমরা কর্তার পরিবর্তে হু বসাবো, আর বাক্যের ভিতরে ভার্ব বা এক্সটেনশন এর কোনো পরিবর্তন করতে হবে না। শুধুমাত্র বাক্যের শেষে ফুল স্টপ এর পরিবর্তে আমরা প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দেব। দ্বিতীয় সেন্টেন্সটি দেখো। সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। এখানে সাবজেক্ট হলো সীমা অ্যান্ড তমাল। তোমরা যদি সাবজেক্ট বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা দেখবে ভার্বের আগে যেই শব্দ বা শব্দগুচ্ছ আছে সেটাই সাবজেক্ট, এবং ভার্বের আগের সেই শব্দ বা শব্দগুচ্ছ যদি কোনো ব্যক্তিকে বোঝায় তাহলে সেখানে হু বসিয়ে দিবে। যেমন এখানে সীমা অ্যান্ড তমাল আর ভার্বটির আগে রয়েছে, আর সীমা এবং তমাল যেহেতু ব্যক্তিকে বুঝিয়েছে,
মানুষকে বুঝিয়েছে, সেহেতু আমরা তার পরিবর্তে হু বসিয়ে দিলাম। আর তারপর বাক্যের বাকি অংশটা যা আছে ঠিক তাই লিখে নিলাম। আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব, এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। নাও দ্য থার্ড সেন্টেন্স, পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সেলিব্রেট বার্থডে। বিশ্বব্যাপী মানুষেরা জন্মদিন উদযাপন করে। এখানে সাবজেক্ট বিশ্বব্যাপী মানুষেরা, অর্থাৎ পিপল এখানে মূল সাবজেক্ট, যদিও সাথে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড রয়েছে। বিশ্ব উদযাপন করে এই কথাটা বলা হয়নি, বলা হয়েছে মানুষ উদযাপন করে। তাহলে মানুষ এখানে ব্যক্তিবাচক সাবজেক্ট। এবার আমরা পুরো ফ্রেজটির পরিবর্তে হু বসিয়ে দিব। এখানে ফ্রেজ বলেছি এই জন্য যে সাবজেক্ট একটি শব্দ দিয়ে হয়নি, একাধিক শব্দ বা শব্দগুচ্ছ দিয়ে একটা সাবজেক্ট তৈরি হয়েছে। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিশ্বব্যাপী মানুষ। তাহলে আমরা পুরো ফ্রেজের পরিবর্তে আমরা এখানে হু বসিয়ে দিয়েছি, তারপর সেন্টেন্সের বাকি অংশটুকু লিখে দিয়েছি। হু সেলিব্রেট বার্থডে। নেক্সট, এভরিওয়ান ওয়াজ অ্যাফ্রেড। এখানে এভরিওয়ান সাবজেক্ট, প্রত্যেকেই। প্রত্যেকেই বলতে ব্যক্তিকে বোঝানো হয়েছে। যদি বস্তু হতো এখানে এভরিথিং হতো। তাহলে এভরিওয়ানের মতো আরও অনেক সাবজেক্ট হতে পারে। এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি, নোবডি, নো ওয়ান, এটসেট্রা। এই ধরনের প্রোনাউনের ক্ষেত্রে আমরা ব্যক্তিবাচক প্রোনাউন হিসাবে হু বসিয়ে দিব, আর বাকি অংশটি যা আছে তাই লিখে দিব। তাহলে হু ওয়াজ ভেরি অ্যাফ্রেড। নাও লেটস মুভ অন টু দ্য নেক্সট স্লাইড। হুম। হুম অর্থ কাকে, কাদেরকে। আমি ব্র্যাকেটে হু লিখেছি, তার মানে হুমকে হু লেখা যেতে পারে। আর তার নিচে লিখেছি টু, উইথ, বাই, ফর, হুম। অর্থাৎ হুম বেসিক প্রোনাউনটির পাশাপাশি টু, উইথ, বাই, ফর ইত্যাদি ব্যবহার করে প্রশ্ন গঠন করা যেতে পারে। এবার আসো স্ট্রাকচার। আমরা আগের উদাহরণটির মতোই, আগের ডাব্লিউএস এর স্ট্রাকচারটির মতোই এবারও আমরা স্ট্রাকচার দেখতে পাচ্ছি। প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড, তারপর অক্সিলারি, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব। এবার আসো একটু নোট দেখে নেই। ব্যক্তিবাচক অবজেক্ট মি, আজ, ইউ, হিম, হার, দেম এবং নাউনের পরিবর্তে আমরা সাধারণত হুম ব্যবহার করে থাকি। আমরা হুতে পড়েছিলাম ব্যক্তিবাচক সাবজেক্ট, অর্থাৎ ভার্বের আগে থাকে সাবজেক্ট, আমরা তার পরিবর্তে হু ব্যবহার করেছি। কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিবাচক অবজেক্টের কথা। অবজেক্ট কোথায় থাকে? অবজেক্ট সাধারণত ভার্বের পরে ব্যবহার করা হয়। আমরা ভার্বকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে অবজেক্ট পেয়ে থাকি। কি দিয়ে প্রশ্ন করলে আমরা বস্তুবাচক অবজেক্ট পেয়ে থাকি, আর কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা ব্যক্তিবাচক অবজেক্ট পেয়ে থাকি। এবার প্রথম উদাহরণটি দিয়ে আরও একটু পরিষ্কারভাবে বুঝে নেই। রাজু watched the firefighters from the school yard. রাজু watched the firefighters. রাজু দেখেছিল, কাদেরকে দেখেছিল? ফায়ার ফাইটারদেরকে দেখেছিল। আমি আগেই বলেছিলাম কাকে বা কাদেরকে দিয়ে আমি যখন কোনো ভার্বকে প্রশ্ন করব তখনই আমি ব্যক্তিবাচক অবজেক্ট পেয়ে যাব। রাজু কাদেরকে দেখেছিল? দ্য ফায়ার ফাইটার্স। তাহলে ফায়ার ফাইটার্সের পরিবর্তে আমি এখানে হুম ব্যবহার করব। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমি সেই হুমটি ব্যবহার করব বাক্যের প্রথম। তাহলে লিখে নিলাম হুম। এবার হুমের পর আমাকে লিখতে হবে অক্সিলারি ভার্ব।
কিন্তু এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই। আছে? নেই। আমি তোমাদেরকে যে অক্সিলারি ভার্বটির তালিকা দিয়েছিলাম সেখানে ডু, ডাজ, ডিড প্রথম এই তিনটি অক্সিলারি লিখেছিলাম। সেগুলো সাধারণত বাক্যে থাকে। সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট টেন্সে কোনো অক্সিলারি থাকে না। নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করার সময় অক্সিলারি ডু, ডাজ অথবা ডিড ব্যবহার করতে হয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা ডু বা ডাজ ব্যবহার করি। আর যদি ফার্স্ট ইনডেফিনিট টেন্স অর্থাৎ ভার্বটি ফার্স্ট টেন্সে হয়, ফার্স্ট ফর্মে হয়, এক কথায় ভার্ব টু হয়, তখন আমরা ডিড ব্যবহার করি। এখানে রাজু ওয়াচড দ্য ফাইটার্স ফ্রম দ্য স্কুল ইয়ার্ড। ওয়াচ ভার্বটি ওয়াচড হয়েছে ভার্ব টু হওয়ার কারণে, আর সেজন্য আমরা ডিড লিখেছি। যদি এখানে ওয়াচ হতো, শুধু ওয়াচ, তখন আমরা ডু লিখতাম। আর যদি ওয়াচের সাথে ইয়েস যোগ হতো অর্থাৎ ওয়াচেজ হতো, তাহলে ডাজ লিখতাম। আর ওয়াচড ভার্ব টু হওয়াতে ডিড লিখেছি। তারপর স্ট্রাকচার অনুযায়ী রাজু লিখেছি। সাবজেক্ট, সাবজেক্টের পর আমরা লিখেছি মেইন ভার্ব, আর মেইন ভার্বের এখানে প্রেজেন্ট ফর্ম হয়েছে। সব সময় মনে রাখবে ডু, ডাজ এবং ডিডের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এর সাথে এস, ইএস, ডি, ইডি কিছুই হবে না, মূল ফর্মটি হবে। আর বাকি অংশ ফ্রম দ্য স্কুল ইয়ার্ড। আবার দেখো আমরা দ্য ফায়ার ফাইটার্স কাদেরকে, এর পরিবর্তে হুম লিখেছি ডাব্লিউএস ওয়ার্ড হিসাবে। তারপর স্ট্রাকচার অনুযায়ী লিখেছি অক্সিলারি ডিড, তারপর রাজু সাবজেক্ট, তারপর মেইন ভার্ব ওয়াচ, ফ্রম দ্য স্কুল ইয়ার্ড। অর্থাৎ রাজু বিদ্যালয়ের আঙিনা থেকে কাদেরকে দেখেছিল। তাহলে কাদেরকে দিয়ে আমার প্রশ্ন করা হলো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যদি রাজুর নিচে আন্ডারলাইনটি দেয়া হতো তাহলে কিন্তু শুধু আমি হু বসিয়ে দিয়েই বাক্যটি গঠন করে ফেলতাম, কারণ রাজু ছিল সেন্টেন্সটির সাবজেক্ট। আর সাবজেক্টের পরিবর্তে আমি যখন হু লিখব তখন আমি বাক্যে আর কোনো কাজ করতে হচ্ছে না। কিন্তু অবজেক্টের পরিবর্তে আমি যখন হুম লিখেছি বা হু ছাড়া এবং হোয়াটে গেলে তাও দেখতে পাবে তোমরা, বেশিরভাগ ডাব্লিউএসগুলোতেই আমরা কিন্তু অক্সিলারি ব্যবহার করতে হয়, কারণ সাবজেক্ট বাক্যের প্রথম থেকে ভিতরে চলে যায় আর প্রথমে ডাব্লিউএস বসে। ডাব্লিউএস এর পর যদি সাবজেক্ট আসে তার মাঝখানে অক্সিলারি ব্যবহার করতে হয়। ডাব্লিউএস এবং সাবজেক্টের মাঝে সর্বদা অক্সিলারি ব্যবহার করতে হবে, এটা মনে রাখবে। এবার আসো পরবর্তী উদাহরণটি দেখি। A guide was waiting for us. এখানে আন্ডারলাইন করা হয়েছে আছের নিচে। একজন পথ প্রদর্শক আমাদের জন্য অপেক্ষা করছিলেন। কাদের জন্য? আমাদের জন্য। তাহলে আস এর পরিবর্তে আমরা এখানে হুম ব্যবহার করব। আর তোমরা একদম উপরে হুমের নিচে যদি তোমরা দেখো, তোমরা দেখবে আমি এখানে টু, উইথ, বাই, ফর প্রিপোজিশন লিখেছি হুমের আগে ব্যবহারের জন্য। আবার কখনো এগুলো পরেও ব্যবহার হতে পারে। ঠিক এখানে আমি আছের পরিবর্তে হুম লিখতে পারবো, আর ফরটাকে কি করব? ফরটাকেও রেখে দিব। কিভাবে রাখবো দেখো, আমি দুভাবে করতে পারি এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ। প্রথমত আমি যদি হুম লিখে ফেলি আছের পরিবর্তে, তাহলে হচ্ছে হুম, সাবজেক্ট হলো আ গাইড। আ গাইডের আগে আমরা অক্সিলারি ওয়াজটা নিয়ে এসেছি। আমি আগের বাক্যে বলেছিলাম ডাব্লিউএস এবং সাবজেক্টের মাঝে অবশ্যই অক্সিলারি ব্যবহার করতে হবে, আর আমার এই সেন্টেন্সটাতে যেহেতু ওয়াজ অক্সিলারিটা দেয়া আছে তাহলে আমি সেটাই রেখে দিয়েছি। হুম, ওয়াজ, আ গাইড, ওয়েটিং, আর ফরটাকে আমি শেষে রেখে দিলাম, বাদ দেওয়া যাবে না।
আবার সেন্টেন্সটাকে ইচ্ছা করলে আমি অন্যভাবে লিখতে পারি। ফর হোম, ফর হোম ওয়াজ আ গাইড ওয়েটিং। ফর হোম ওয়াজ আ গাইড ওয়েটিং। Okay, dear students, let's move on to the next slide. হুড, হুড অর্থ হলো কার, কাদের। আবার আমরা হুজের সাথে নাউন ব্যবহার করেও প্রশ্নবোধক বাক্য গঠন করতে পারি। এবার আমরা হুজ দিয়ে কিভাবে বাক্য গঠন করব সেই স্ট্রাকচারটা দেখে নেই। WH ওয়ার্ড প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, অর্থাৎ হু এর বেলায় হু এর পর আমরা সেন্টেন্সের বাকি অংশটি লিখেছি, কিন্তু পরবর্তীতে আমরা যখন হোম শিখেছি সেখানেও দেখেছি সাবজেক্টের আগে অক্সিলারি, ঠিক এবারও আমরা তাই দেখতে পাচ্ছি। এবার কোন কোন ক্ষেত্রে আমরা হুজ ব্যবহার করব দেখে নেই। সেন্টেন্সে যদি মাইন, আওয়ার্স, হার্স, হিজ, ইয়োর্স, দেয়ার্স ইত্যাদি পসেসিভ প্রোনাউন থাকে, সেই ক্ষেত্রে আমরা হুজ ব্যবহার করব। এবং যদি মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার ইত্যাদি পসেসিভ অ্যাডজেক্টিভ এর সাথে নাউন থাকে, অথবা নাউনের সাথে অ্যাপোস্ট্রফি অ্যাজ দিয়ে নাউন থাকে, তাহলে আমরা হুজের সাথে নাউন ব্যবহার করে WH ওয়ার্ড করব। ফার্স্ট এক্সাম্পল, বাবুলস ফাদার হ্যাজ আ গ্রসারি শপ। এখানে বাবুলস ফাদার, বাবুল একটি নাউন, বাবুলের পর অ্যাপোস্ট্রফি দিয়ে এস দেয়া হয়েছে এবং তারপর ফাদার লেখা হয়েছে। বাবুলস ফাদার, কার বাবা। এখানে কার কথাটা শুধুমাত্র বাবুলের জন্যই এসেছে, তাহলে আমরা বাবুলের পরিবর্তে হুজ লিখলাম, আর সাথে যেই নাউনটি আছে ফাদার তাও লিখে দিলাম। তারপর আমি সেন্টেন্সের বাকি অংশটি লিখে ফেললাম। হুজ ফাদার হ্যাজ আ গ্রসারি শপ। এখানে আমার অক্সিলারির কোনো স্থান পরিবর্তন করতে হয়নি, কারণ হচ্ছে এখানে হুজ ফাদার সাবজেক্টের পরিবর্তেই কিন্তু আমি হুজ শব্দটি ব্যবহার করেছি। হুজ ফাদার, কার বাবা, অর্থাৎ সাবজেক্টে আমার WH এর কাজটি হয়েছে। আমি আর এখানে সাবজেক্টের স্থান পরিবর্তন করতে হয়নি। হুজ ফাদার হ্যাজ আ গ্রসারি শপ। এখানে যদি বাবুলস ফাদার না হয়ে মাই ফাদার হতো, ইয়োর ফাদার হতো, ঠিক একইভাবে আমরা হুজ ফাদার লিখে দিতাম। এবার চলো দ্বিতীয় উদাহরণটি দেখে নেই। আই লাইক আওয়ার স্কুল ম্যাগাজিন ভেরি মাচ। এখানে কিন্তু আওয়ার পসেসিভ অ্যাডজেক্টিভটি ভার্বের পরে অবজেক্টিভের সাথে রয়েছে, তাহলে অবজেক্টিভকে যদি আমরা WH ব্যবহার করে বাক্যের প্রথম আনি, তাহলে আমাদের অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। এখানে আওয়ার স্কুল, আওয়ারের পরিবর্তে আমরা কি ব্যবহার করেছি? হুজ। আর আমি উপরে হলুদ কালি দিয়ে দেখো লিখেছি মাই, আওয়ার, ইউর ইত্যাদি প্লাস নাউন। তাহলে আওয়ারের সাথে যেহেতু নাউন আছে, আমি হুজের সাথে সেই নাউনটা নিয়ে আসব, অর্থাৎ হুজ প্লাস নাউন। পসেসিভ অ্যাডজেক্টিভের সাথে নাউন থাকলে সেই নাউনটাকে নিয়ে আসতে হয়। আর হলুদ কালির প্রথম লাইনের লেখাগুলো হচ্ছে মাইন, আওয়ার্স, হার্স, এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন, যেগুলো থাকলে সেখানে হুজের সাথে তোমাকে আর নাউন লিখতে হবে না। আমি তাহলে লিখলাম হুজ স্কুল ম্যাগাজিন। এবার ডু কেন লিখতে হবে বলো তো? যেহেতু আই এখানে সাবজেক্ট, আর আই বাক্যের প্রথম থেকে
কোথায় চলে গিয়েছে? ভিতরে চলে গিয়েছে। তাহলে ডাব্লিউএইচ এবং সাবজেক্টের মাঝখানটা আমি খালি রাখতে পারবো না, সেখানে আমাকে অক্সিলারি দিতে হবে। আর অক্সিলারি কোত্থেকে আনবো আমি? যেহেতু ভার্বটি এখানে প্রেজেন্ট ফর্মে রয়েছে, অর্থাৎ ভার্বের প্রথম ফর্মটাতে রয়েছে, সেহেতু আমি ডু ব্যবহার করব। হুজ স্কুল ম্যাগাজিন ডু ইউ? ইউ কেন লিখেছি সেটাও আমি তোমাদেরকে পূর্বের স্লাইডে দেখিয়েছি। যখন সেন্টেন্সে ফার্স্ট পারসন থাকবে তখন ইউ ব্যবহার করতে হবে, অর্থাৎ সেকেন্ড পারসন ব্যবহার করতে হবে। আই, উই থাকলে সাধারণত আমরা ইউ ব্যবহার করে থাকি। হুজ স্কুল ম্যাগাজিন ডু ইউ? এবার ভার্বের প্রেজেন্ট ফর্ম। ডু এর পর ডু, ডাজ, ডিড এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, সেজন্য লাইক লিখেছি। ভেরি মাচ। হুজ স্কুল ম্যাগাজিন ডু ইউ লাইক ভেরি মাচ? নেক্সট এক্সাম্পল, দ্য বুক ইজ মাইন। এখানে মাইনের নিচে আন্ডারলাইন করা হয়েছে। আর মাইন শব্দটি পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউনের ক্ষেত্রে শুধু হুজ লিখেই আমরা কি করতে পারি? প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি। তাহলে আমি মাইনের পরিবর্তে কি লিখব? হুজ লিখব। সাথে কোনো নাউন নেই, প্রোনাউনের সাথে নাউন থাকবে না, সেটাই ঠিক। হুজ লিখেছি, তারপর অক্সিলারি ইজ, তারপর সাবজেক্ট দ্য বুক। হুজ ইজ দ্য বুক। আবারও বলছি আমি, যদি সাবজেক্ট বাক্যের প্রথম থেকে ডাব্লিউএস এর কারণে ভিতরে চলে যায় তাহলে অক্সিলারি ছাড়া বাক্য লিখলে হবে না। যে সেন্টেন্সে যে অক্সিলারি আছে তাই আমরা ডাব্লিউএস এর পরে লিখব। আর যদি কোনো অক্সিলারি না থাকে তাহলে সেই ক্ষেত্রে ডু, ডাজ, ডিড ব্যবহার করব, যেটা আমরা এখানে দ্বিতীয় বাক্যে করেছি। আর বাকি দুটা বাক্যে যেহেতু অক্সিলারি মেইন ভার্ব হিসাবে এখানে আছে, সেহেতু আমরা সেগুলোই এখানে ব্যবহার করেছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ক্লাসটিতে আমার সাথে থাকার জন্য। আমার এই ক্লাসটি খুব দীর্ঘ হওয়ায় ক্লাসটিকে আমি 2 খণ্ডে ভাগ করেছি, পার্ট 1, পার্ট 2। পার্ট 1-এর এখানেই সমাপ্তি টানছি। ক্লাসটির বাকি অংশ পার্ট 2-তে পাওয়া যাবে। আসসালামু আলাইকুম।